খুব অল্প কথায় রেগে যাওয়া কিছু মেয়েকে একটু কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন এই মেয়েগুলোর চোখে অদ্ভুত রকমের এক মায়া থাকে। রাগ হলো একটা মেয়েদের জীবনে সবচেয়ে বড় অভিশাপের মতো। এরা হয়তো অল্প কথায় রেগে যায়, অনেকের সঙ্গে কথা কাটাকাটি হয়, খুব ছোটখাটো ব্যাপারে ওভার রিয়েক্ট করে ফেলে। কিন্তু এই রাগ হলো ক্ষণস্থায়ী রাগ, মিটে গেলে এদের মতো ভালো মনের মানুষ হয়তো আর একটাও হয় না। এরা অন্যের সঙ্গে রাগ দেখিয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় ওরা নিজেরাই। এরা যেমন খুব অল্প সময়ে রেগে যায়, তেমনি খুব কম সময়ে মানুষকে আপন করে নিতে পারে। এরা নিজের সবটা দিয়ে অন্যকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু সমস্যা কি জানেন? আমরা ওদের বুঝতে পারি না। আমরা ওদের বাহ্যিক রাগটাকেই দেখি, কিন্তু ওদের ভেতরে লুকিয়ে থাকা সুন্দর মনটাকে খুঁজে বের করার চেষ্টা করি। আমরা বাহির থেকে ওদের রাগটাই দেখি, কিন্তু রাগের পেছনে সেই কারণটা কখনোই খোঁজার চেষ্টা করি না। ওরা খুব চাপা স্বভাবের হয়, জানেন তো, হাজারো কষ্ট হলেও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলতে পারে না। ওদের কষ্টগুলো না দিন দিন জমতে জমতে পাহাড় সমান হয়। তখন ওরা চায় কেউ তাকে আগলে রাখুক, খুব আদর ভালোবাসায় রাখুক, ওদের মতো করে ওদেরকে বুঝার চেষ্টা। ওদেরকে দেখলে মনে হবে ওরা খুব সুখে আছে, ঠোঁটের কোণে এক টুকরো হাসি যেন সব সময়ই লেগে থাকে। কিন্তু জানেন তো, মনের মধ্যে একটা না বলা যন্ত্রণা থেকেই যায়। ওদের যদি একটু কাছ থেকে ভালোবেসে দেখেন, তাহলে দেখবেন ওরা পৃথিবীর সমস্ত সুখ আপনার নামে লিখে দেবে। ওই যে বললাম, রাগ হলো মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো। তাদের না বলা কষ্টগুলো জমতে জমতে রাগে পরিণত হয়। তারপর আর কি, তারপর শুরু হয় ঝগড়া, অশান্তি। দিন শেষে না সব দোষ এই মেয়েটারই। স্বার্থপর এই দুনিয়ার মানুষগুলো একে একে ভুল বুঝে একদিন সবাই ছেড়ে চলে যায়, একলা হয়ে যায় এই রাগী মেয়েগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর তরফ থেকে পাওয়া একজন নারীর জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুন্দর মনের এবং যত্নশীল একজন স্বামী। যে মেয়েটা একজন যত্নশীল এবং সুন্দর মনের অধিকারী একজন স্বামী পেয়েছে, আমার মনে হয় সেই নারীটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুখী নারী। ধন দৌলত স্বর্ণ গহনা দিয়ে কখনোই ভালোবাসা বিচার করা যায় না। আমার মনে হয় ভালোবাসা তখনই সুন্দর যখন দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং আন্তরিকতা থাকে। সংসারের নারীদের সারাদিন চলে যায় সংসারের কাজগুলো করতে করতে, নিজের জন্য একলা করে আর সময় পাওয়া যায় না। সবকিছু সামলিয়ে কিন্তু দিন শেষে অনেকটা হাঁপিয়ে যাই। যখন হাঁপিয়ে যাই, একা একা লাগে, অনেক বেশি খারাপ লাগা কাজ করে, তখনই ওর বাবা একটু আমাকে বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসে, একদমই একান্তভাবে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে প্রকৃতির মাঝে সময় কাটাতে। আমার একদমই রেস্টুরেন্ট বা পার্কে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। যখনই সময় পাই চেষ্টা করি 300 ফিট চলে যাওয়ার জন্য। খোলা আকাশের নিচে, নদীতে বা নদীর পাড়ে বসে থাকতে আমার অনেক ভালো লাগে, মনটা তখন ফ্রেশ হয়ে যায়। তো 300 ফিট থেকে কিছু বাজারও করেছিলাম, বাসার জন্য কিছু মাছ নিয়েছি, শ্বশুরবাড়ির জন্য কিছু মাছ নিয়েছি, আর বাচ্চাদের জন্য ড্রাগন ফল নিয়েছি। আর তেমন করে কোনো বাজার করা হয়নি, কারণ বাসায় অনেক তরকারি ছিল। গ্রাম থেকে যখন ঢাকার বাসায় আসি, সবার প্রথম আমার কাজ হচ্ছে আমার গাছগুলোকে দেখা, এগুলোকে পানি দেওয়া। এবার বাসায় এসে গাছগুলোকে দেখে অনেক বেশি খুশি হয়েছি। বাসায় এসে দেখি আমার গাছগুলো ছোট ছোট ছানাপোনা দিয়েছে, মানে আমার নাতি নাতকর হয়েছে। তার সঙ্গে একটু হতাশ হয়েছি। বাসার বাহিরে, মানে মেইন দরজার বাহিরে আমি একটা গাছ রাখতাম, তো এই গাছটা এসে দেখি একদমই খারাপ অবস্থা, মরে যায় অবস্থা ছিল। তো আমি এই গাছগুলোর মানে ডালপাল ছাঁটাই করে দিয়ে তারপর আবার একটু যত্ন নিচ্ছি। এখন দেখি আবার নতুন করে ছোট ছোট পাতা বের হচ্ছে। দেখি গাছটাকে বাঁচাতে পারি কিনা। যত্ন করলে আসলে সবই হয়, যতনে রতন
মিলে। আগে একটা সময় ছিল যখন একটা গাছও নিজের কাছে রাখতে পারতাম না, যেটাই আনতাম সেটাই মরে যেত। আর এখন আলহামদুলিল্লাহ আমার কাছে কত কত গাছ আছে। আমি অনেক সময় গাছগুলোকে নতুন করে আবার কাটিং করি, তখন গাছগুলো আমাকে অনেক খুশি করে দেয়। এখন এমন একটা অবস্থা, আমার কাছে মানি প্ল্যান্টের একদম ছড়াছড়ি, এত পরিমাণের কাটিং করছি আলহামদুলিল্লাহ, এত পরিমাণের এগুলো গ্রো করছে। আমার বাসায় আর রাখার জায়গা নেই, ভাবছি কিছু হচ্ছে কাউকে দিয়ে দিব বা মানে মানুষকে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, না হলে দেখা যাবে পুরো বাসা আমার মানি প্ল্যান্ট গাছে ভরে যাবে। আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে সকালের নাস্তার ভিডিও শেয়ার করছি। আসলে তেমন করে সকালের নাস্তার ভিডিও শুট করতে পারি না, অনেকটা তাড়াহুড়া থাকে। আর আজকে যেহেতু সময় পেয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গে সকাল থেকে ভিডিও শুরু করি। সকাল থেকে সারা দিনের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে কিংবা কোনো কথায় আপনাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিবেন, তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনারা সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কথা থাকে, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের সুন্দর কমেন্টগুলো পেলে নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা প্রতিদিন খালি পেটে আমি এই পানিটা খাই। এখানে আমি আজওয়াইন, জিরা আর মেথি, যদি পারি আদা দিয়ে সারা রাত্র ভিজিয়ে রাখি। সকালবেলা এটাকে ফুটিয়ে অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর রস দিয়ে মিশিয়ে আমি এক গ্লাস খাই। এটা খেলে আসলে শরীরের মধ্যে একটা এনার্জি পাওয়া যায়। গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে অনেকটা ভালো হয়ে যায়। আপনাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না যদি এই পানিটা প্রতিদিন সকালে খালি পেটে খান। পাশাপাশি ওজন তো কমবেই। তো আমি পানিটা পান করে এখন নাস্তা বানাচ্ছি। আজকে পরোটা বানাবো বাচ্চাদের জন্য, আর চা। ওদের চা পরোটা হলে আর কোনো কিছু লাগে না। খালি পেটে চা খাওয়া অনেকটা ক্ষতি করে সেটা আমিও জানি, কিন্তু বাচ্চারা কেন জানি এই বিষয়টা মানতে চায় না। তো প্রতিদিন খাওয়া অফ করে এখন সপ্তাহে একদিন দিই, ছুটির দিনে মানে শুক্রবারে ওদেরকে চা পরোটাটা দিতেই হয় আমার, না হলে ওরা একদমই মানতে চায় না। বাচ্চাদের এমন একটা অবস্থা হয়েছে, ওরা এখন শুক্রবারের আশায় থাকে কবে শুক্রবার আসবে আর কবে ওরা চা রুটি খেতে পারবে বা চা পরোটা খেতে পারবে। তা আমি কিন্তু কোনো পরোটার রেসিপি শেয়ার করছি না, আমি আপনাদের মতো এত পারদর্শী না। আমি তেমন করে আর কি রুটি বেলতে পারি না, বিশেষ করে ক্যামেরার সামনে। আমি তো কখনোই ক্যামেরার সামনে গোল করে রুটি বানাতে পারি না বা পারফেক্ট ভাবে পরোটার মানে শেপটা দিতে পারি না, কেন জানি আমার সঙ্গে এমন হয়। তো যাই হোক, যেমনই হয়েছে বাংলাদেশের মানচিত্র করি পরোটা বানিয়েছি, খেতে পারলেই তো চলে, তাই না? এটা তো পেটেই যাবে, ভালো করে বানাই আর বাঁকা করে বানাই, খাবো তো একভাবেই। অনেক আপুরাই কমেন্ট করে বলেন আপুদের কমেন্টগুলো পড়ে শোনানোর জন্য, পাশাপাশি আপুদের নামগুলো নেওয়ার জন্য। তো একজন আপুর কমেন্ট আসলে আমার চোখে পড়েনি, ওনার কমেন্টটা আমার দেখা হয়নি। তো যখনই দেখেছি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখন আপুর কমেন্টটা পড়ে শোনাচ্ছি। আপুর আইডির নাম নাহার মির্জা ব্লগ। তো প্রথমেই আপু সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম আপু। নাহার আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো। তোমার ভিডিও আমি সব সময় দেখি, যদি সামনে নাও আসে তারপরও আমার নোটিফিকেশনে যাইয়া চেক করে বের করি। সব সময় হয়তো কমেন্ট করা হয় না, তুমি যে বলো বকবকানি করি, আসলে বকবকানি ভালো লাগে। তুমি কি সুন্দর করে কথা বলো, মাশাআল্লাহ। কিন্তু আমি যখন ভয়েস দিই কথাই বুঝি না, কথা বলতেও পারি না, কি বলবো সেটাও বুঝি না। অনেক সময় হয়তো তোমাকে নকল করার চেষ্টা করি, তুমি কিন্তু এটা নিয়ে রাগ করিও না। নাহার আপু অনেক বড় কমেন্ট করেছে। আপুর এত বড় কমেন্ট পড়তে গেলে দেখা যাবে আমার ভিডিও শেষ হয়ে যাবে।
ভিডিও সংক্রান্ত কোনো কথা বলতে পারবো না। তা আপু আসলে জানতে চেয়েছে কিভাবে আমি ভিডিও মেক করি, কিভাবে কথা বলি, আমি যেন একটু বুঝিয়ে বলে দিই। নাহার আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এত কষ্ট করে কমেন্ট করার জন্য। আমি তোমার জন্য দোয়া করি তুমিও যেন একদিন সফল হতে পারো। নাহার আপুর মতো অনেক আপুরাই প্রায় সময় আমাকে কমেন্ট করে আমি ভিডিও কিভাবে মেক করি বা ভিডিওতে ভয়েস কিভাবে দেই, কিভাবে ভিডিও এডিট করি। প্রায় সময়ই এই কমেন্টটা আমার আসে, তো সবসময় রিপ্লাই দেওয়া হয় না। আজকে ভাবলাম সবার উদ্দেশ্যে কথাগুলো বলে ফেলি। তার আগে বলে নেই, আমি কিন্তু আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বারান্দার গাছগুলো কিছু ঘরে নিয়ে এসে। গ্রামের পানি একদমই ভালো না, এত পরিমাণের আয়রন ছিল গ্রামের পানিতে, যে কয়দিনই ছিলাম আমার চুল সব নাই হয়ে গেছে। তো এখন হচ্ছে চুলের যত্নের মিশনে নেমেছি। গতকাল 300 ফিট গিয়েছিলাম, সেখানের ঝোপঝাড় থেকে কিছু লতা পাতা জোগাড় করে এনেছি, যেমন দীপ্তলুচি গাছ, তারপর হচ্ছে জাপানি লতা, আর আমাদের বাসার নিচে বাগান আছে, সেখান থেকেও ঝোপঝাড় থেকে অনেক পাতা আমি কুড়িয়ে নিয়ে এসেছি। সব মিলিয়ে ঝিলিয়ে আর কি হেয়ার প্যাক বানিয়েছি, সঙ্গে কিছু ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি আর হচ্ছে ক্যাস্টর অয়েল দিচ্ছি। এগুলো মিক্স করে এখন মাথায় দিয়ে রাখবো আর সংসারের যাবতীয় সব কাজ করব। আর কিছু বাটিতে আলাদা করে রেখেছি, এগুলো আবার 2-3 দিন পর পর আমি দিব। একবারে ব্লেন্ড করে ফেললাম, না হলে পাতাগুলো পচে যাবে। তো এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, যখন মাথায় লাগাবো তার 2-3 ঘন্টা আগে নামিয়ে রাখলেই হয়ে যাবে। মানুষকে বাহিরের চাকচিক্যটা দেখে কখনোই বিচার করবেন না, ভেতরের গভীরতার সম্পর্কে কিন্তু কারো তেমন কোনো ধারণা থাকে না। ভেতরের খবরটা সবার কাছে অজানাই থেকে যায়। আজকে যে জান্নাত আপুকে আপনারা চিনছেন, যে জান্নাত আপু বলে ডাকছেন, এই আপুটা কিন্তু অনেক পরিশ্রম করেছে, হাড় ভাঙা পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছে। আমি আমার জীবনে অতটা পরিশ্রম কোনো কাজেই করিনি যতটা এই প্ল্যাটফর্মে এসে করেছি। এই জায়গাটা হচ্ছে পরিশ্রমের জায়গা, এই জায়গাটা হচ্ছে ধৈর্যের জায়গা। যত বেশি পরিশ্রম করতে পারবেন, যত বেশি ধৈর্য রাখতে পারবেন, তত ভালো রেজাল্ট পাবেন। এটা আমি আমার থেকে আর কি শিক্ষা নিয়েছি। এমনও সময় গিয়েছে ভিডিও এডিট করেছি, কান্না করেছি, ভয়েস দিয়েছি, কান্না করেছি, কেন আমারটা সুন্দর হয় না, কেন আমি পারি না। নিজের মধ্যে সব সময় একটা কমতি চোখে পড়তো আমার। আমি কখনোই অন্যদের মতো নিজেকে ভালো ভাবতাম না বা নিজেকে কেন জানি ছোট করে দেখতাম। তো সবার ভিডিও দেখতে দেখতে নিজের মধ্যে একটা কনফিডেন্স এসেছে বা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগেছে যে সবাই পারে, আমি কেন পারবো না। হয়তো আমার চেষ্টার কোনো জায়গায় ত্রুটি আছে, তো যেই জায়গাটাই আমার ত্রুটি আছে নিজের মধ্যে পরিবর্তন করেছি, নিজেকে বারবার ভেঙে চুরে আবার নতুন করে গড়েছি। গড়তে গড়তে শিখতে শিখতে বুঝতে বুঝতে আজকে আমি আপনাদের সবার মাঝে। আজকের এই সফলতার পেছনে আমার পেছনে পড়ে থাকা অক্লান্ত পরিশ্রম, অনেক মানুষের কথা, অনেক লাঞ্ছনা শুনেই কিন্তু আজকের এই জায়গায় আমি এসেছি। আমাকে যারাই সব সময় কথা শুনিয়েছে, আমাকে নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলেছে, আমি সেগুলোকে শক্তি হিসেবে নিয়েছি। তাদের আচরণ, তাদের বলা কথাগুলোই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। তাদের থেকে শক্তি পেয়ে আমি এই পর্যায়ে এসেছি। তাদের কথায় আজকে আমাকে এত দূর নিয়ে এসেছে। নিজের মধ্যে সবচেয়ে বেশি কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে না, আমি পারবো, আমাকে পারতেই হবে। যখনই নিজের মনের মধ্যে এই জিনিসটা নিতে পারবেন, নিজেকে আবার ভেঙে চুরে গড়তে পারবেন, তখনই কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আপনারা যে আমাকে এত ভালোবাসা দেন বা দিচ্ছেন, এটা আসলে আমি আপনাদের থেকে পাওয়া একটা নিয়ামতই বলতে পারি। নিজের মধ্যে আত্মবিশ্বাস আর ধৈর্য থাকলে একদিন সফলতার মুখ দেখতে পারবেন। আমি কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকি না বা সব সময় ভিডিও দেই না, ইচ্ছে হলে দেই, ইচ্ছে না হলে দেই না। এটা একদমই একান্তভাবে রেখেছি অপশন হিসেবে। আমি যদি নিয়মিত থাকতাম তাহলে এতদিনে আমি ভালো পর্যায়ে যেতে পারতাম। আমি যেহেতু নিয়মিত থাকি না, সেই জন্য তেমন একটা ভালো রেজাল্টও পাই না।
তারপরও যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমি তাতেই অনেক বেশি খুশি। আপনারা যে আমাকে ভালোবাসা দেন বা দিচ্ছেন, আমি আপনাদের ভালোবাসায় অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা আমাকে ভালোবাসার নজরে দেখেন বিদায় আমার সবকিছু আপনাদের কাছে এত ভালো লাগে। আমি আসলে তেমন কোনো জিনিস দিয়ে ভিডিও মেক করি না, হাতে থাকা ফোন আর ট্রাইপড দিয়ে ভিডিও করি আর এডিট করি হচ্ছে ক্যাপকাট দিয়ে, বাস এতটুকুই। ভিডিওর জন্য আমার কোনো আলাদা ক্যামেরা নেই, হাতে থাকা ফোন দিয়ে ভিডিও করি আর আমার একটাই ফোন, তো অনেক সময় কষ্ট হয়ে যায়, তারপরও মানিয়ে চলতে হয় আর কি। আর আপনারা আমাকে ভালোবাসার নজরে দেখেন বিদায় আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমি সবসময় নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করি, পাশাপাশি আমি আমার বাসাটাকেও সবসময় পরিপাটি রাখি, অফ স্ক্রিন বা অন স্ক্রিন আমি সবসময় একইভাবে লাইফস্টাইল মেনটেন করি। আমার ভিডিওতে আপনারা কোনো রকম আর্টিফিশিয়াল বা নজর কাড়ানো কোনো জিনিস দেখতে পারবেন না। আমি যেমন আমার ভিডিওতে আমি ঠিক তাই তুলে ধরার চেষ্টা করি। আমি সবসময় ভিডিওর মাধ্যমে ন্যাচারাল ভাবে থাকার চেষ্টা করি, কেউ যেন আমাকে নিয়ে দুইটা কথা বলতে না পারে, আমি সেইভাবেই চলার চেষ্টা করি, নিজেকে শালীনভাবে রেখে ভিডিও করার চেষ্টা করি। তো আমি আজ পর্যন্ত আল্লাহর রহমতে কখনো কোনো খারাপ কমেন্ট পাইনি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবসময় আপনাদের ভালোবাসাই পেয়েছি। তো এদিক দিয়ে কিন্তু আমি রান্না করছি আর আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে গরুর মাংস রান্না করছি আর হচ্ছে ঢেঁড়স ভাজি করছি। নতুন ইউটিউবার আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যখন ভিডিও এডিট করবেন, ভিডিও পরিশেষে প্রথমে আপনারা নিজে দেখবেন, নিজের ভিডিও যখন নিজের কাছে ভালো লাগবে তখন কিন্তু সবার কাছেই ভালো লাগবে। ভিডিও এডিট করার শেষে আপলোড করার আগে একবার চেক করে নেবেন ভিডিওতে কোনো রকম ত্রুটি আছে কিনা, ভয়েসে কোনো রকম ভুল আছে কিনা। নিজের ভিডিওগুলো আগে নিজে চেক করবেন, চেক করে তারপর হচ্ছে আপলোড করবেন। আমি তো সব সময় নিজের ভিডিও নিজে চেক করে তারপর আপলোড দিই। যখন নিজের ভিডিও নিজের কাছে ভালো লাগবে তখন কিন্তু দর্শকদের কাছেও আপনার ভিডিওটা যাবে বা আপনার ভিডিও দর্শকরাও পছন্দ করবে। নিজের ভিডিওতে সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করবেন, কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস রাখবেন না। ন্যাচারাল রাখলে দেখবেন দর্শকরা এমনিতেই আপনার ভিডিও পছন্দ করবে। আমি যখনই চিন্তা করি আজকে ছোট ভিডিও শেয়ার করব, তখনই ভিডিও অনেক বড় হয়ে যায়, কাটচিট করেও ছোট বানাতে পারি না। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, জানি আপুদের দেখতে অনেকটা কষ্ট হবে, প্লিজ আপুরা কিছু মনে করবেন না, কষ্ট করে দেখে নেবেন যার যতটুকু ভালো লাগে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আমার মিষ্টি মিষ্টি প্রিয় প্রিয় আপুরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। কারো যদি কোনো হেল্প লাগে অবশ্যই সুন্দর করে কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো বা হেল্প করার চেষ্টা করব। আমি সবসময় চাই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে, সবাইকে নিয়ে একসাথে পথ চলতে। আমি কারোর সঙ্গে হিংসামি করি না, যারা হিংসামি করে তারা কিন্তু কখনোই সামনে আগাতে পারে না, যদিও ঝড়ের গতিতে এগিয়ে যায় তারপর কিন্তু ঠপাস করে আবার নিচেও পড়ে যায়। আস্তে আস্তে আগাবেন, ধৈর্য রেখে হিংসা না করে, দেখবেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই আসবে। আর যখন যার যতটুকু দরকার হেল্প করার চেষ্টা করবেন, কাউকে হেল্প করলে কিন্তু নিজে কখনোই ছোট হয়ে যাবেন না। নিজে যা জানেন অন্যকেও জানানোর চেষ্টা করবেন। আপনার জন্য যদি কারো একটু হলেও উপকার হয়, ইনশাল্লাহ সেই উপকারের ফল কাল হাসরের ময়দানে আপনি পাবেন। অনেকের কাছে আমার আজকের কথাগুলো ভালো নাও লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল হবেই। আর মানুষের ভুলকে যারা ক্ষমা চোখে দেখে, যারা ক্ষমা করে দেয়, তারা হচ্ছে অনেক বড় মনের অধিকারী হয়। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।